ঈদের টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। রাজধানীতে ফিরছে মানুষ, টার্মিনালগুলোতে ভিড়। কাল খুলবে ব্যাংক অফিস। পঞ্চম কিস্তির অর্থ পেতে অনিশ্চয়তা। পরিস্থিতি পর্যবেক্ষণে আজ ঢাকা আসছে আইএমএফ দল। কাল অর্থ উপদেষ্টার সাথে বৈঠক। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ চীনের। মার্কিন সব পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে গাবতলী বাস স্টেশনে আছেন সহকর্মী মোবাশ্বের আহমদ। যুক্ত হব তার সাথে, জানবো সেই খবর। মোবাশ্বের, রাজধানীতে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন, আর যাত্রীরা তাদের যাত্রা সম্পর্কে কি বলছেন? মাহমুদ, আমি সকাল থেকেই গাবতলী বাস টার্মিনাল অবস্থান করছি এবং আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আসলে ঢাকা শহরের যে ফিরতি মানুষের যে ভিড় সেটি আসলে কেমন। আসলে আমি যখন এই গাবতলীতে আসি তখন আসলে ঢাকা শহরের যে রাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় ফাঁকাই বলা যায় আজও, যেহেতু আজকে সরকারি ছুটির দিন এবং ঈদের ছুটিও শেষ। ঘর ফেরা যে মানুষগুলো কিন্তু ঢাকা প্রবেশ করছে, যেটা ভাবা হচ্ছে যে আগামীকাল থেকে অর্থাৎ রবিবার থেকে কিন্তু ঢাকায় যেই বা চিরচেরা যে ভিড় সেটি কিন্তু দেখা যেতে পারে। তার পাশাপাশি আমি যদি আপনাকে আরও একটি বিষয় জানাতে চাই যে এই গাবতলী বাস টার্মিনালে কিন্তু ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ঢাকায় ঘরমুখ মানুষগুলো ফিরছে, অর্থাৎ ফিরতি ঈদের ছুটি শেষে যারা ঢাকা ফিরছে তারা কিন্তু প্রবেশ করছে এবং তারা এসে বিভিন্ন যানবাহন দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। আমি তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে যেটা জানিয়েছে যে তারা নির্বিঘ্নেই, অর্থাৎ কোনো বাধা বিপত্তি ছাড়া, কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু এবারের যে ফিরতি যাত্রা সেটি কিন্তু তারা সম্পন্ন করেছে। একই সাথে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনের কথাও যদি আপনাকে বলে রাখতে চাই যে সেখানকার পরিস্থিতিও কিন্তু একই রকম ছিল। যাত্রীরা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে ঈদের যে ট্রেনের যে যাত্রাটা ছিল সেটিও কিন্তু নির্ঝঞ্ঝাট এবং নির্বিঘ্নেই তারা সম্পূর্ণ করতে পেরেছে। তো এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল এবং কমলাপুরের রেলওয়ে স্টেশনের সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর একটি প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে। সংস্থাটির সঙ্গে চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তির চতুর্থ পঞ্চম কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কতটা শর্ত পূরণ করেছে তা পর্যালোচনার জন্য দলটি ঢাকায় আসছে। সফরের দ্বিতীয় দিন রোববার সকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বরাতে জানা গেছে 6 এপ্রিল শুরু হতে যাওয়া এই আলোচনা চলবে 2 সপ্তাহব্যাপী। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। এই সফরে আইএমএফ এর দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিন 17 এপ্রিল অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে প্রতিনিধি দলের আরও একটি বৈঠক হবে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সফর শেষ করবে আইএমএফ এর প্রতিনিধি দল। এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। 3 দিন আগে যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক আরোপের পর পাল্টা এই পদক্ষেপ নিল চীনের অর্থ মন্ত্রণালয়। শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় জানায় 10 এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর করা হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত 34% শুল্ক বসবে। যদিও 4 এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রের বেশ কিছু মাঝারি ও ভারী বিরল মূল্যবান ধাতুর রপ্তানির ওপর নিয়ন্ত্রণ কার্যকর করেছে চীন। এগুলোর মধ্যে রয়েছে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম প্রভৃতি বিরল মূল্যবান ধাতু। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলাও করেছে চীন। এর আগে গত বৃহস্পতিবার অনেকগুলো দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের ওপর নতুন করে 34% শুল্ক আরোপের ঘোষণা দিলে তা মোট 54% দাঁড়ায়। রাজশাহীর বাগমারায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন পুলিশের 5 সদস্য। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রানশিবাজার এলাকায় এই ঘটনা হয়। ছুরিকাঘাতে নিহত মাছ ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। জনতার পিটুনিতে নিহত তরুণ আমিনুল ইসলাম মাদকাসক্ত বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, রানশিবাজার এলাকায় চায়ের দোকানে বসে চা পান করছিলেন আব্দুর রাজ্জাক। এই সময় সেখানে গিয়ে মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে তার বুকে ছুরিকাঘাত করেন আমিনুল। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। বাগমারা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ জনতা আমিনুলকে পিটিয়ে হত্যা করে। অপেশাদার জেলে চোরা শিকারী মোবালদের অদক্ষতা ও কিছু অসাধু বন কর্মকর্তার কারণে তিলে তিলে নিঃশেষ হচ্ছে সুন্দরবন।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আগলে রাখা পৃথিবীর একক বৃহত্তম এই ম্যানগ্রোভ বন বারবার পুড়ছে আগুনে। প্রতিরোধে বনের মধ্যে মানুষের অবাধ যাতায়াত বন্ধ সহ আইনের কঠোর প্রয়োগ চান পরিবেশবিদরা। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডেও তেমন পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। পূর্ব বন বিভাগে 23 বছরে আগুন লেগেছে 30 বার। পুড়েছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা ও বিভিন্ন লতাগুল্ম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 একর বনভূমি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জেলে ও মোয়ালদের ফেলে আসা আগুনেই পড়ে সুন্দরবন। অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রত্যেক বছর যদি আগুন লাগায় তাহলে বন তো আমাদের থাকবে না, শুধু বন তো সব ধ্বংস হয়ে যাবে। পাতা কই ছাড় দেখেন, এই ফেরি জাল পাতা, এইখানে আগুন লাগে এই জলাকারে খালি জাল মাছ ধরার জন্য। লোকাল মানুষ তারা গরু মহিষ বেশি ছেড়ে দিচ্ছে মালারে। তারা দেখা যাচ্ছে গরু মহিষ ছাড়িয়ে দিলে ওরা বিড়ি তামাক নিয়ে আসে, মাঝে সাথে একটা বিড়ি খাইয়া তামাক ফালাই দিতে পারে, সেই কারণে হইতে পারে। শুকনোর মৌসুমে হলো মধু ভাঙ্গার সিজনটা থাকে, আর একই টাইমে আগুন লাগে। বারবার লাগে, এর কোনো পদক্ষেপ নেয় না সরকার। এই বিনিময়ে সরকারের লোকেরা খুব চেষ্টা সাহায্য করতে। আমি মনে করি এদেরকে চিহ্নিত করে আইনে আওতায় আনা হবে। পাশাপাশি এর দায় কিন্তু বন বিভাগ এড়াতে পারে না, কারণ বন বিভাগের যারা জনবল রয়েছে এবং তারাও কিন্তু কিছু অসাধু চক্র রয়েছে, তারা কিন্তু এখানে খাল বিল এবং লিজ আকারে দেয় এবং অঘোষিতভাবে, এবং সেই কারণে কিন্তু এই প্রবণতা বেড়ে যাচ্ছে একের পর এক। এই সুন্দরবনকে বাঁচানোর জন্য বা ফায়ার ফাইটিং এর জন্য এর চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে এগুলোকে যদি খনন করে এরকম করা যায় যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে বলে আমি মনে করি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টেও মোয়ালদের ব্যবহৃত আগুনের কুণ্ডুলি, জেলেদের সিগারেট এবং দাবদাহকে আগুন লাগার কারণ হিসেবে উল্লেখ করা হয়। সুন্দরবন সংলগ্ন নদী ও খাল খনন, অগ্নিকাণ্ড প্রবণ এলাকায় প্রতি 2 কিলোমিটার পর ওয়াচ টাওয়ার বসিয়ে নজরদারি সুপারিশও করা হয়, কিন্তু 2 যুগেও বাস্তবায়ন হয়নি অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন সময়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ। 3 জনের তদন্ত কমিটি করা হয়েছে, 3 জনই বন বিভাগের লোক, এবং এই তদন্ত কমিটি দিয়ে আসল ঘটনা যে বের হয়ে আসবে না সেটি নিশ্চিত করে বলা যায়। সেই কারণে তদন্ত কমিটির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে স্থানীয় যারা মানুষ আছে এবং সিপিজি আছে, পরিবেশ কর্মী আছে, সংবাদকর্মী আছে, জনপ্রতিনিধি, সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে যেন সিপিজি বা বিটিআরটিদের কিছু ভাতা দেওয়া হয়, তারা যেন ভিজিলেন্স থাকে। তারপরে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র যেমন অগ্নি নির্বাপন যন্ত্র আমরা নিব, আমাদের সেই জলযানও নাই, একটা জলযান নাই যে আমরা যে এই অগ্নি নির্বাপন যন্ত্রটা নদীতে নিয়ে যাব, সেই জলযানেরও একটা অভাব রয়েছে আমাদের কাছে। বনে আগুনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলা খবর ফুটবল। স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে 2 জায়ান্ট, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত 8:30টায় রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার এবং রাত 1টায় বার্সেলোনা খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে। লা লিগায় 29 ম্যাচ শেষে 66 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে 63 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। 30তম রাউন্ডে বার্সেলোনার ম্যাচটি কঠিন, কারণ তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস 29 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে ইউরোপা লিগে খেলার জন্য লড়ে যাচ্ছে। যদিও বার্সার জন্য সুবিধা হচ্ছে নিজেদের মাঠে খেলবে তারা, তাছাড়া লা লিগায় শেষ 6 ম্যাচেই জয় পেয়েছে তারা। তবে রিয়াল বেতিসও কম যায় না, শেষ 6 ম্যাচে তারাও টানা জয় পেয়েছে, ফলে কঠিন চ্যালেঞ্জ নিতে হচ্ছে হ্যান্স ফ্লিকের দলকে। এদিকে শেষ 6 ম্যাচে 4টিতে জয় পেলেও 1টিতে পরাজয় এবং 1টিতে ড্র করে 3 পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। যদিও হোম ম্যাচে পয়েন্ট টেবিলে 16তম স্থানে থাকা ভ্যালেন্সিয়া বিপক্ষে জয় পেতে সমস্যা হবার কথা নয় রিয়ালের। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররা দারুণ ফর্মে থাকায় মাদ্রিদ জায়ান্টরা সহজেই জয় পাবে বলে আশা করা যায়। 29 রাউন্ড শেষে লা লিগায় এই মৌসুমে 25 গোল করে টপ স্কোরার বার্সেলোনার রবার্তো লেভানডোভস্কি। 22 গোল করে নিজের প্রথম মৌসুমে রিয়ালের হয়ে দারুণ খেলে যাচ্ছেন এমবাপ্পে। তবে 24 ম্যাচে 10 গোল করে এই রেসে পিছিয়ে পড়েছেন ভিনিসিয়াস। ক্রিকেটের খবর আইপিএল। হার্দিক পান্ডিয়ার দারুণ অলরাউন্ড নৈপুণ্যও পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সকে জয় উপহার দিতে, বরং মুম্বাইকে 12 রানে হারিয়ে চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌতে আগে ব্যাট করে 8 উইকেটে 203 রান করেছে স্বাগতিক দল। জবাবে 5 উইকেটে 191 রানে থেমেছে মুম্বাই। টসে হেরে ব্যাটিংয়ে নেমে 2 ওপেনার মিচেল মার্শ ও এইডেন মার্ক্রাম লখনৌকে উড়ন্ত সূচনা এনে দেন। ওপেনিং জুটিতে 7 ওভারে 76 রান তুলে বিচ্ছিন্ন হন তারা।
মিচেল মার্শ 31 বলে 60 রান করে আউট হন। এরপর নিকোলাস পুরান 12 এবং আইপিএলের এই আসরের সবচেয়ে দামি ক্রিকেটার অধিনায়ক ঋষভ পান্ত 2 রানে আউট হয়ে আবারও হতাশ করলেও মার্ক্রামের 38 বলে 4 ছক্কায় 53, মিডল অর্ডারে আয়ুষ বাদানির 19 বলে 30 এবং দক্ষিণ আফ্রিকান হার্ড হিটার ডেভিড মিলারের 14 বলে 27 রানের ইনিংসে 204 রানের টার্গেট দেয় লখনউ। মুম্বাইয়ের বোলিংয়ে 36 রানে 5 উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। জবাবে চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে 17 রানেই 2 ওপেনার উইল জ্যাক্স ও রায়ান রিকলটনকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে মুম্বাই। যদিও নামানধীর 46 এবং সূর্যা কুমার যাদবের 43 বলে 67 রানের ইনিংসে ম্যাচে ঘুরে দাঁড়ায় মুম্বাই। তবে তিলক ভার্মা 25 করে আহত হয়ে মাঠ ছাড়লে আবারও ধাক্কা খায় তারা। এরপর পান্ডিয়া 16 বলে অপরাজিত 28 রান করলেও শেষ ওভারে 22 রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি মুম্বাই। 4 ম্যাচে এটি মুম্বাইয়ের তৃতীয় পরাজয়, লখনউ সমান ম্যাচে দ্বিতীয় জয়। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।